এসো হে বৈশাখ, এসো এসো। সমস্ত পুরনো গ্লানি মুছে বৈশাখ মাসের সূচনায় আমরা বাঙালিরা মেতে উঠি নববর্ষের আনন্দে। শুরু হলো সাল 1431। বাঙালির পাকশালায় সকল বন্ধুদের জানাই স্বাগত। নতুন বছর আপনাদের সুন্দর কাটুক, ভালো কাটুক, এই কামনা নিয়েই আজকে রান্না শুরু করছি। আজও আমি নিয়ে এসেছি বাংলার একটি পুরনো ঐতিহ্যবাহী রান্না, মোচার একটি নতুন রেসিপি। সঙ্গে থাকুন, দেখিয়ে দেব আজকের রান্না। তার আগে আমি দেখাবো মোচা কিভাবে আমরা কেটে নিতে পারি। এই মোচা কাটার পদ্ধতি কিন্তু পাকা গৃহিণীদের জন্য নয়, যারা নতুন জীবন শুরু করেছেন বা মোচা কাটতে জানেন না তাদের জন্য। মোচার মাঝের যে কাঠির মতো অংশ, ওটাকে খুলে ফেলে উপরের একটা হালকা পাতলা চামড়ার মতো অংশ থাকে, সেটাকে ফেলে দিলাম। এবার সমস্ত মোচার ফুলগুলোকে নিয়ে এইভাবে ছুরি দিয়ে খুব ছোট ছোট করে কাটবো। আজকে রান্নার জন্য মোচার এই যে কেটে নেওয়া, এটা কিন্তু বড় কাটলে ভালো হবে না। কাটাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, খুব মিহি করে কাটতে হবে। বটিতেও আপনারা কাটতে পারেন, তবে আমার মনে হলো এরকম একটি চওড়া ভারী ছুরিতে এইভাবে কেটে নিলে অনেক সহজেই কাটা যায়। অথবা এখন যে সবজি কাটার কাঁচি বেরিয়েছে, সেটা দিয়েও কাটা যায়। এইভাবে পরতে পরতে মোচার আবরণ খুলে ফুলগুলো বের করে নিতে হবে। মোচা কেটে নেবার পরে আমি একটা পেঁয়াজ ছাড়িয়ে নিচ্ছি, এবং কাটাটা কিন্তু খুব মিহি করেই কাটতে হবে, বেশ ছোট করে কাটলেই ভালো। সরু সরু করে কাটার জন্য এখানে কিন্তু মোটা ছুরি ব্যবহার করলে ভালো কাটা যাবে না, একটু সরু ধারালো ছুরি নিতে হবে। এরপরেই চলে যাচ্ছি আমি 2 চামচ টক দই নিয়ে খুব ভালো করে ফেটিয়ে নেব, বেশ ক্রিমের মতন করে, এবং আমি এটা পাশে সরিয়ে রাখব। মোচাগুলো কেটে আমি একটা পাত্রে জলের মধ্যে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। মোচা কিন্তু এভাবেই কাটার পরে ভিজিয়ে রাখতে হয়। এবারে আমি একটা প্লেটের মধ্যে একটা সুতির রুমাল নিয়ে এভাবে ছড়িয়ে দিলাম। এর উপরে জল চিপে চিপে মোচাগুলোকে আমি নিয়ে নেব। জলটা যতটা সম্ভব চিপে নেওয়াই ভালো। এইভাবে সমস্ত মোচা নিয়ে এবারে 4টে তেজপাতা, একটু বড় সাইজের তেজপাতা নিয়েছি আমি। এখানে 4টের জায়গায় 6টাও ব্যবহার করা যেতে পারে। এইভাবে চারিদিক দিয়ে আমি তেজপাতাটা দিয়ে দিলাম। আপনারা এটাও করতে পারেন, তেজপাতা তলায় বিছিয়ে উপরে মোচাগুলো দিতে পারেন। এইভাবে আমি মোচাটা সাজিয়ে নিয়ে রুমালের 4 ধার এক জায়গায় করে নিলাম, একটা পোটলার মতন। কিন্তু আমি গিট মারছি না, লক্ষ্য রাখবেন সেটা। আমি একটি জলপাত্র আগেই তৈরি করে রেখেছিলাম, জলটা ফুটতে দিয়েছিলাম। জল ফুটে গিয়ে বাষ্প বেরোতে শুরু করেছে। এর উপরে একটা জালি পাত্র আমি রেখে দিলাম, এবং এই যে রুমালে বাঁধা মোচা, এটাকে এবারে আমি ছড়িয়ে দেব। একটু মুখটা খুলেই রাখবো। এইভাবে ছড়িয়ে দিলাম এবং উপর থেকে একটা ঢাকা দিয়ে দেব। এই হলো জলপাত্র। এইভাবে আমি কিন্তু প্রায় 20-25 মিনিট ভাপে মোচাটা সেদ্ধ করে নেব। আমরা সাধারণত জলে মোচা সেদ্ধ করি, কিন্তু আজকে রান্নায় মূল পদ্ধতিতেই এই ভাপানোটা খুব জরুরি। আমি ঘি নিয়ে নিলাম কড়াইয়ে, সামান্য একটু সর্ষের তেল দিচ্ছি। পুরো রান্নাটাই কিন্তু ঘিয়ে হলে খুব ভালো হতো, কিন্তু অতিরিক্ত ঘি গরমকাল, তাই একটু সর্ষের তেল মিশিয়ে নিলাম। এবারে যে আমি পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজটা খুব সুন্দর করে ব্রাউন করে আমি ভেজে তুলে রেখে দেব। আচ্ছা, আপনারা কি জানেন ঘি আগে না তেল আগে ব্যবহার হতো? বলছি। তার আগে আমি শুকনো লঙ্কা পেঁয়াজ তোলা তেলের মধ্যে দিয়ে হালকা ভেজে নিলাম। এর মধ্যে আমি মিশাবো 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো। অল্প আছে একটু নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করে এর মধ্যে আমি
1 টেবিল চামচ একটু জল মেশানো পোস্ত বাটা দিয়ে দিলাম এবং অল্প আঁচে কিন্তু বেশ কিছুক্ষণ নাড়বো। পোস্তটা কিন্তু বেশ ভাজা ভাজা গন্ধ ছাড়া পর্যন্ত। মশলাটা যখন তৈরি হয়ে গেল তখন আমি ওই ভাপানো মোচা এর উপরে দিয়ে দিলাম। আমি কদিন আগে একটা বই পড়ছিলাম, সেই বইয়ে আমি জানতে পারলাম বইটা পড়তে গিয়ে যে ঘিয়েরও আগে নাকি তেল সৃষ্টি হয়েছিল। সেই তেল হলো তিল থেকে তৈরি তেল, তিল তেল। একটু লবণ দিয়ে দিলাম। লবণেরও কিন্তু অনেক গল্প আছে প্রাচীন ইতিহাসে, বা আমাদের পূর্বপুরুষদের সময়ে। সে গল্প আরেকদিন হবে। একটু হলুদ ছড়িয়ে দিলাম। রান্নাটা কিন্তু শেষ পর্যন্ত দেখতে থাকুন, পরপর অনেক উপকরণ আছে। ঘি আসলে প্রাচীন বৈদিক যুগে আর কি, সেই সময় গৃহপালিত হিসেবে একটু আদা দিয়ে দিলাম। গৃহপালিত প্রাণী হিসেবে গরুর ব্যবহার মানুষের যখন জানা ছিল না, তখন ঘিয়ের উৎপাদন তৈরি হয়নি, কিন্তু সেই সময় কিন্তু তেলের উৎপাদন হয়েছিল মানে তিল থেকে। এবারে আমি ওই যে টক দই ফেটিয়ে রেখেছিলাম সেটা রান্নায় দিয়ে দিলাম। বৈদিক যুগে যজ্ঞের সময় কিন্তু ঘি ব্যবহার করা হতো, সেই জন্য মানুষের ধারণা ছিল যে ঘি বুঝি সব থেকে প্রাচীন। এবারে স্বাদমতো চিনি আমি ছড়িয়ে দিলাম। প্রাচীনকালে ঘিয়ের অপর নাম কি ছিল জানেন? উপসেচনম। রান্নায় ঘি ছড়িয়ে ছড়িয়ে ব্যবহার করা হতো বলে এই রকম নামকরণ ছিল। কিছুক্ষণ নাড়াচাড়া করব। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে আমি এই মশলা মেশানো মোচা একটা পাত্রে তুলে নিলাম। আবার 1 চামচ ঘি দিলাম। এবারে কিন্তু বেশি পরিমাণ ঘিয়ের প্রয়োজন নেই, অল্প একটু ঘি দিয়েছি। এই ঘিয়ের মধ্যে আমি দিয়ে দেব গোটা গরম মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ। সুন্দর গন্ধ উঠতেই এর মধ্যে আমি রান্না করে রাখা মোচা পুরোটাই দিয়ে দিলাম। 2-4 বার নাড়াচাড়া করে উপর থেকে ভেজে রাখা যে পেঁয়াজ, তা হাতে একটু মশলে নিয়ে, একটু গুঁড়ো করে নিয়ে উপর থেকে ছড়িয়ে দিলাম। তৈরি হয়ে গেল আজকের সুস্বাদু মোচার দমপক্ত। রান্নাটা কিন্তু সত্যিই খুব সুন্দর খেতে। আপনারা করে দেখতেই পারেন, নির্ভয়ে রান্না করতে পারেন। এর স্বাদ সংক্রান্ত বিষয়ে নিশ্চিন্ত হতেই পারেন। কেমন লাগলো আজকের রান্না লিখে জানান আমাকে। ভালো থাকবেন সকলে। আজ তবে আসি।